মানব জীবন ধন্য তোমার ধন্য মুজিব ধন্য ধন্য মুজিব ধন্য জীবন মরণ পণ ছিল এই বাংলাদেশের জন্য বাংলাদেশের জন্য ধন্য মুজিব ধন্য বাংলা মায়ের মুক্তি এলো এমন ছেলের জন্য সর্বকালের একটা মুজিব হয় না তো আর অন্য ধন্য মুজিব ধন্য ধন্য মুজিব ধন্য প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই দিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আর দেব, এতে সে মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, জয় বাংলা। হাসবে না, লাইভ যাচ্ছে, লাইভ যাচ্ছে। যাও যাও, লাইভ যাচ্ছে, লাইভ যাচ্ছে। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত থেকে এই মুহূর্তে যারা দেখছেন, আমরা এই মুহূর্তে জেলা পরিষদ ময়মনসিংহ মিলনায়তন থেকে আমরা আমাদের আজকে বাচ্চাদের লাইভটি আমরা দেখাতে চাই। আমরা একটু দেখাতে চাই আজকে লাইভের মাধ্যমে আমরা যাদেরকে দেখাতে চাই। অনেক প্রোগ্রাম হচ্ছে। মুজিবের মুখ মানে বাঙালির মুখ, মুজিবের মুখ মানে বাঙালির সুখ, মুজিবের মুখ মানে নদী আঁকা বাঁকা, মুজিবের মুখ মানে প্রগতির চাকা, মুজিবের মুখ মানে নৌকার পার, মুজিবের মুখ মানে কৃষকের হাত, মুজিবের মুখ মানে জেলে চলা তাঁতি, মুজিবের মুখ মানে বাঙালির খ্যাতি। তাঁতিটা বলো তো। মুজিবের মুখ মানে হালের লাঙল, দাড়ি মুখে শাড়ি গান পাহাড়িয়া ঘর, মুজিবের মুখ মানে ধান আর পাট, ঘন ধান্য পুষ্পময় ফসলের মাঠ। ধান শুনছি, ধান। হ্যাঁ, আবার ওই মুজিবের মুখ মানে হালের লাঙল, মুজিবের মুখ মানে হালের লাঙল, দাড়ি মুখে শাড়ি গান পাহাড়িয়া ঘর, মুজিবের মুখ মানে ধান আর পাট, ঘন ধান্য পুষ্পময় ফসলের মাঠ। বং প্রজাতি, আচ্ছা আমি বলতেছি, বায়ান্নর ভাষা যুদ্ধ, দুর্জয় শহীদ গাজী ভূমির সন্তান, তোমার তর্জনী থেকে শুরু হলো মুক্তির ঘোষণা, ঘরে ঘরে যুদ্ধযাত্রা, বিপ্লবের বাণী, হাতে হাতে হাতিয়ার, মুক্তিযোদ্ধা, ঘুচে গেল বাঙালির ফিরুতার গ্লানি। মুজিবের মুখ মানে খোলা মতামত, মুজিবের মুখ মানে মুক্তির পথ, মুজিবের মুখ মানে মুদ্রা সচল, মুজিবের মুখ মানে যুক্তির পথ, মুজিবের মুখ মানে মেহনতি মুখ, মুজিবের মুখ গণমানুষের, মুজিবের মুখ মানে জনতার মুখ, মুজিবের মুখ নয় ক্ষমতার মুখ, মুজিবের মুখ মানে নেতার ভাষণ, মুজিবের মুখ মানে পিতার শাসন, মুজিবের মুখ মানে আদর্শ ভাগ, মুজিবের মুখ মানে সমতার ভাগ। আসনটা বলেন তো দেখি। ভাষণ, হ্যাঁ, ভাষণ হয়ে যায়। এই ভাষণ বলি না। হ্যাঁ, শোনা যায়। আচ্ছা, ওকে। তারপরে তোমার স্নায়ুতন্ত্রে বেজে ওঠে চুনের বাসি, তীব্র তীক্ষ্ণ উদ্বেলিত মুক্তিযুদ্ধ, ভালোবাসাবাসী, তোমার ভাষার ধ্বনি লোকশ্রুত পাখিদের ফোটে, বৃক্ষ থেকে অন্তরিক্ষ তোমাকে লক্ষ্য করে ছোটে, তর্জনী উঁচিয়ে তুমি সবুজ বদ্বীপ জুড়ে বাজো অকর্ণিশ, সন্তানেরা খুঁটে খায় জল পলি আন্দুর বা শান্তির আবাস, প্রমিত বাঙালি বুকে তুমি তো রুইয়ে দিলে চূড়ান্ত বিজয়, বাঙালি তুমি
বন্দর জাতি মানে মমতার দাবি জয়ন্ত দাস কথা বলছেন। সমতার দাবি মুজিবের মুখ মানে গিরি সমতল মুজিবের মুখ মানে সমুদ্র চিরকালের জাতি পিতা মুক্ত পিতা যুক্ত পিতা জাতি আজ অনন্তকাল বাঙালি মুজিব তাজ মুজিবের মুখ মানে চাষি আদিবাসী মুজিব মানে সমতল মানুষের হাসি মুজিবের মুখ জোড়া স্বাধীনতা আঁকা মুজিবের মুখে সব গোত্র পতাকা সার্বভৌম হে তর্জনী তর্জনী তুমি তো স্বাধীনতা তুমি তো বাংলাদেশ সংশয়ে সংকটে তুমি নির্ভীক বাঙালি বুকে মুক্তিযুদ্ধ আঁকা জন্মস্বর বাঙালি তুমি তার জয়ধ্বনি তুমি চির বাঙালি বিজয় পতাকা। কত বড় যতদিন এই জাতি যোদ্ধা যিনি মানবতার শ্রেষ্ঠ যোদ্ধা মুজিব নামে যিনি মুজিবের মুখ মানে বাঙালির মুখ মুজিবের মুখ মানে বাঙালির সুখ মুজিবের মুখ তাই প্রমিত বাঙালি বাংলা বাগান আর মুজিব যে মালি বাংলা বাগান আর মুজিব যে মালি বাংলা বাগান আর মুজিব যে মালি শেষ হলো না তারপরে আমরা সবাই তো দাঁড়াচ্ছি একসঙ্গে হ্যাঁ হাতটা ধরা একসঙ্গে সবাই আবার আজকে আজকে এখনই কিন্তু এটা হবে আমরা মেয়েরা একটু সামনে চলে আসি লক করলে এরা দাঁড়াবে এইভাবে না তোমরা যে আমাদের কি চলে যাবে আমরা আগে সামনে চলে যাবো আপনি যে আমার ইন্টারভিউ নিচ্ছেন আপনি কি আমার অনুমতি নিচ্ছেন? রাতে আপনি আমার সাথে থাকবেন। আরেকটু আপু এম করলে হবে দাঁড়াও তাহলে অত দূর দরকার নেই না ভালো হয়েছে তলগুলোতে সময় পাওয়া যায় না ম্যাডামের কাছ থেকে সময় পাওয়া যায় কিন্তু তারপরেও সময়টা একটু দরকার কিন্তু অনুষ্ঠানের জন্য নিজেকে তৈরি এই বিষয়টা আমি যে প্রোগ্রাম করলাম সকলেই খুব ভালো করো সকলের আর ছোটো ছোটো যেটা ভুল এটা কারণ এমনি বলে ধান আসবে কোথায় যখন বলবো ধান 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 বলতে গেলে ধান 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 ছোটো ছোটো চর্চা আছে আমার যদি সুযোগ হয় সেগুলো আমাদের ঠিক আছে এটা কাজ ছেলে ওই যুবক বিপদগামী হয়। আমাদের এই বিপদগামী থেকে সঠিক পথে থাকার কিছু সুযোগ সৃষ্টি করে দিতে হবে। তখন খেলাধুলা সঠিক পথে রাস্তা থাকার একটা সুযোগ, আমাদের সাংস্কৃতিক আন্দোলন সঠিক পথে থাকার একটা সুযোগ। আমার কাছে এত ভালো একটা ঘটনা ছিল আছে, যেটা হলো আমাদের আমাদের ছাত্র ছাত্রীদের মধ্যে কত প্রতিভা লুকিয়ে আছে। আমি 15ই আগস্ট বঙ্গবন্ধুর উপর আলোচনা হয়েছিল বিদ্যালয় স্কুলে। ক্লাস 7-এর একটা ছাত্রী বঙ্গবন্ধুর উপর যে বক্তৃতা দিল, মুখটা করে গেল যে জানা আমাদের নতুন প্রজন্ম এখনো একটা অবস্থানে আছে, এদেরকে আমরা যদি ভালো করে নার্সিং করতে পারি তাহলে এরা
দেশের একটা ভবিষ্যৎ একটা অত্যন্ত যোগ্য নাগরিক হিসেবে তারা গড়ে উঠতে পারবে। আমার বক্তব্য বেশি পারাবো না। আমাদের সাংস্কৃতিক আঙ্গনে বিভিন্ন শাখা প্রশাখা আছে, নাটক আছে, রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, ভাটিয়ালি, দেশত্ববোধতার বিভিন্ন বিষয় আছে, জ্ঞান বিজ্ঞান, এই জায়গাটার বিভিন্ন বিষয় আছে। তবে আমরা তো সাংস্কৃতিক আঙ্গনের লোক না, এটা আমরা কিছুটা খেলাধুলার আঙ্গনের লোক। আমরা খেলাধুলার সাথে বেশি জড়িত। তারপর আমরা মনে করি বাংলাদেশে ছাত্রছাত্রী, স্কুলের ছাত্রছাত্রীদের ভিতরে আমরা গার্জিয়ানদের উৎসাহিত করতে পারি যে ভালো আবৃত্তি করতে পারে, আমরা বিভিন্ন অনুষ্ঠানে দেখি তাদের বেশভূষ দেখে মনে হয় সে একজন ভালো আবৃত্তি, সে ভালো মানুষ, সে ভালো হবে, তার ভিতরে ভালোত্বের একটা বীজ উঠবে এই আবৃত্তির মাধ্যমে। আমি যারা এখানে আমাদের সভাপতি সাহেব আছেন, অত্যন্ত চমৎকার, তার বলার ভঙ্গি, গলাটাই মনে হয় একটা আবৃত্তি। আমাদের সামনে আছে কি দুলন ময়মনসিংহের একটা মডেল। দুলন এত সুন্দর উপস্থাপনা করে, দুলন এত সুন্দর আবৃত্তি করে, আমার মনে হয় দুলন ময়মনসিংহের একটা মডেল। এই ফরিদ সাহেব আছে লাগিয়ে আছে একটা জিনিসের ভিতরে লাগিয়ে থাকলে আর কিছু না কিছু ওই বিষয়ে সাফল্য অবশ্যই আসবে। আমরা চাবো, আমরা আমাদের প্রত্যাশা, আমাদের মন্ত্রী সভাতে আমার মনে হয় সহায়তা করবেন যেন ময়মনসিংহের একটা সাংস্কৃতিক একটা বিশাল পত্র সাংস্কৃতিক বিনিময় আছে। আমাদের একটা ময়মনসিংহে একটা টাউন হল ছিল, টাউন হলটা জেলা দপ্তর ছিল, পুরান হয়ে গেছিল। আমরা ভাবলাম যে টাউন হলটা যখন নতুন করে আবার ঠিকঠাক করলো, ময়মনসিংহের মতো সাংস্কৃতিক জোয়ার করবে, বিভিন্ন নাট্যগোষ্ঠী, সামাজিক সাংস্কৃতিক, ময়মনসিংহে এত সুন্দর বিভাগ, মানে আন্তঃজেলা নাটক প্রতিযোগিতা হয়েছে না, এইসব আমাদের খুব দুঃখ লাগে যে এইসব এখন নাই। আমরা সাংস্কৃতিক না হলেও আমরা অত্যন্ত আনন্দ বোধ করতাম এই অনুষ্ঠানগুলি যখন দেখতাম। এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে, এই সুন্দর আমাদের যুব সমাজ বিপদগামী হচ্ছে, মানুষ বিপদগামী হচ্ছে। সাংস্কৃতিক আন্দোলনটা জীবিয়ে যাওয়া এর এক অন্যতম উপায়। সাংস্কৃতিক আন্দোলন যদি আগে এলাকায় নাটক হতো, এখন তো ডেকোরেটর আছে, ডেকোরেটরে ওয়াটার দিলে তারা ই করে দেয়, আমরা দেখছি এলাকায় নাটক হতো, মানুষের মহিলাদের শাড়ি আনা হইতো, সাইড স্ক্রিন দেওয়ার জন্য তাবু আনা হতো, ওই তাবু পাওয়া যেত, তাবু আনা হইতো। মানুষের বাড়িতে আগে তো খাট ছিল না, চৌকি ছিল, মানুষের বাড়ি থেকে চৌকি বাইরে স্টেজ করে, এরকম একটা অবস্থা ছিল। তো আমরা চাই যে সাংস্কৃতিক আন্দোলনটা আবার উজ্জীবিত হোক। আমাদের হিন্দুস্থান বলছে যে টাউন হলের ভাড়া বেশি, সাংস্কৃতিক আন্দোলন কিন্তু জিমে আছে। আমি যারা পরিষদের চেয়ারম্যান হিসেবে একটা আনন্দের খবর, সেটা হলো আমরা রেলির মধ্যে ময়মনসিংহে এটা আমরা 1000 সিটের একটা অডিটোরিয়াম করছি। জেলা পরিষদের উদ্যোগে এসিডিসি সব থাকবে, 1000 সিটের একটা অডিটোরিয়াম করছি। আমি 30 সাল আমাদের একটা 1000 সিটের অডিটোরিয়াম আছে। এই অডিটোরিয়ামের ভিতরে এরকম 1-200 লোকের মিটিং করার একটা আলাদা স্পেস আছে, ওই স্পেসে করা যায়। আমার মনে হয় যে হিন্দু ভাই যেটা বলছেন, আর্থিক কারণে হলের ভাড়া বেশি, এই কারণে সাংস্কৃতিক আন্দোলনটা কিছুটা পিছিয়ে আছে, সাহস পারে না অনুষ্ঠান করতে। আমার জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আমার সময় শেষের দিকে ওটা শুরু হবে। আমার পরে যে চেয়ারম্যান হবে সে অবশ্যই আমার চেয়ে ভালো হবে। আমার মনে হয় সাংস্কৃতিক আন্দোলনকে তেমন কোনো টাকা পয়সা লাগবে না, আপনাদেরকে সাংস্কৃতিক বিকাশের জন্য, সাংস্কৃতিক শহর মনে এটা যাতে আরো জোর হয়, তার জন্য জেলা পরিষদের নামে মাত্র মূল্যে আমরা আপনাদেরকে ব্যবহার করতে দিব সাংস্কৃতিক বিকাশের সাথে। আর আমাদের আরো বেশ কিছু আমাদের মন্ত্রী ময়মনসিংহে সাংস্কৃতিক মন্ত্রী আছে, সাংস্কৃতিক মন্ত্রী থাকা অবস্থায় আমাদের ময়মনসিংহে একটা ভরপুর সাংস্কৃতিক আন্দোলন তৈরি হবে এই আশাবাদ ব্যক্ত করে আবৃত্তি পরিষদের যারা
বিভাগীয় আবৃত্তি পরিষদ ঢাকা থেকে আসছেন, আমাদের শিল্পী বোন আসছেন, অনেকে আসছেন, অন্যান্য জেলা থেকে যারা আসছেন তাদেরকে বৈশ্বিক জেলা পরিষদের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আপনারা লেগে থাকুন। এই আবৃত্তি আমাদের দেশ জাতিকে, যুব সমাজকে, আবৃত্তিকারদেরকে অনেক দূরে নিয়ে দেবে, আমাদের দেশ উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব ইউসুফ খান পাঠান আপনাকে। এবারে ময়মনসিংহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পারভেজুর রহমান, জনাব পারভেজুর রহমান আপনাকে বক্তব্য রাখবার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, উপস্থিত আজকের অনুষ্ঠানের সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে ময়মনসিংহ তথা সারা বাংলাদেশ থেকে আগত সংস্কৃতি অঙ্গনের অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। সারা দেশে আবৃত্তি আয়োজন সত্যিকার একটি অনন্য অসাধারণ উদ্যোগ। আমরা জানি যুগ যুগ থেকে শান্তিতে, সংগ্রামে, দুর্জয়ে সংস্কৃতি, বিশেষ করে কবিতা এবং বাচিক শিল্পীরা তাদের অনন্য অসাধারণ ভূমিকা পালন করে আসছে। কবিতা আমরা জানি মুক্ত চিন্তার চর্চা করে, কবিতার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে। আমার সামনে যে যারা আছেন তাদের সার্বিক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা জানি দেশপ্রেমের কথা ওনারা তুলে ধরেন। বরাবরের ন্যায় আজকের যে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, আমি প্রত্যাশা করি এই ধরনের উদ্যোগের ফলে অদূর ভবিষ্যতে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ সাংস্কৃতিক ক্ষেত্রে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে নিজেকে গড়ে তুলবে। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব পারভেজুর রহমান আপনাকে। সাংস্কৃতিক ঐতিহ্যের এই জনপদ ময়মনসিংহের পবিত্র মাটির সন্তান, আমাদের গৌরব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী জনাব KM খালেদ MP মহোদয়, আজ তিনি আমাদের প্রধান অতিথি। আমরা গর্বিত এবং আনন্দিত। তাকে এই মুহূর্তে কথা বলবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। খালি না ভালো আছে। ময়মনসিংহ বিভাগীয় আবৃত্তি উদযাপন কমিটির আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি, আমাদের এখানে আবৃত্তির বেশ কয়েকজন দিকপাল আমাদের সাথে আছে। জয়ন্ত চট্টোপাধ্যায়, রূপা চক্রবর্তী, ডালিয়া আহমেদ, আমাদের ময়মনসিংহের কৃতি সন্তান দৌলম, যাদের উপস্থাপনা এবং তার আবৃত্তি দীর্ঘদিন সহ উপস্থিত সুযোগ সবার প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা। আবৃত্তি পেছনে আমার একটা ইতিহাস আছে, একটা গল্প আছে আমার নিজের।
বলতে পারেন আমি কেন তাদের আবৃত্তির এই সবগুলো বিষয়টা কেন তাদের সাথে থাকি সমন্বয় করে পৃষ্ঠপোষকতা সহযোগিতা, সেটা হলো যে আমরা বহু জায়গায় দেখেছি যে পিতা হয়তো খেলার হতে চেয়েছেন, চেষ্টা করেছেন, পারেনি, তার সন্তানকে খেলার করেছে যে ঠিক আছে তুমি ক্রিকেট খেলো বা ফুটবল। অত পিতা একটা ইচ্ছে ছিল যে লেখাপড়া করবে, পিতার হয়তো আর্থিক অনটন বা যে কোনো কারণে পড়াশোনা করতে সন্তান উচ্চ শিক্ষা ছিল, এক ধরনের একটা সবকিছু সফলতার পেছনে অর্থাৎ ব্যর্থতার পেছনে কোনো না কোনো কারণ। তো সেই কারণের মধ্যে আমার একটু কারণ হলো আবৃত্তির সাথে আমার সম্পর্ক গড়ে উঠেছে। আমি একবার আবৃত্তি প্রতিযোগিতার নাম দিয়েছিলাম, 3 জন প্রতিযোগী ছিল, সেখানে প্রথম 2 জনকে পুরস্কার দিয়েছে, আমি বাদ পড়েছিলাম। আর সেদিন থেকে ভাবলে আবৃত্তির সাথে আমার আমি পারিয়ান না পারি তাদের সাথে সম্পর্ক থেকে তাদেরকে উৎসাহ দিত। যখন দায়িত্ব পেলাম, দায়িত্ব পাওয়ার পর থেকে আমি তাদের সাথে আজকের আমাদের বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদে যারা এসছে তারা অসাধারণ একটা কাজ করছে সারা বাংলাদেশে। কয়েকদিন আগে সিলেট গেলাম, সিলেটে তারা অনেক বিশাল একটা প্রোগ্রাম করেছে। এই প্রোগ্রামকে সেই জন্য তাদের সাথে সাজিয়েছিলাম যে ময়মনসিংহে হবে, আগামীকালকে হওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে মহামান্য রাষ্ট্রপতি কালকে সংসদে ভাষণ দেবেন, সিদ্ধান্ত হলো। সেই জন্য একটু আমি বাংলাদেশ আবৃত্তি সংসদকে অনুরোধ করলাম যে আপনার দয়া করে একটু আরেকটু আগান, নাহলে একটু পিছিয়ে নিন। 23 অথবা 26 তারিখে তোর লাস্ট আছে, 23 তারিখে সেই সময়তে আসবে। আবার ডিসেম্বরের 24 তারিখে ওনাদের আরেকটা সমাপন অনুষ্ঠান আছে চট্টগ্রাম, সেখানেও আমি যাব। সমাপন অনুষ্ঠানের সাথে ওটার সাথে আমি আবার 2টো অনুষ্ঠান লাগিয়ে দিলাম। একটা বিয়ের দাওয়াত আছে, আমি ঠিক আছে ওটার সাথে এটা সমন্বয় করলাম। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা অনুষ্ঠান, সেটাও আমি একই সাথে সমন্বয় করবো। 1 দিলে 3 পাখি, সেটি হাতে আপনাদের সংসদের জন্য হয়েছে যে আমরা যাচ্ছি। তা আজকের এই ময়মনসিংহের এই আয়োজন আমরা 5 ভাই, আজকে 29 দিন। আজকে 29 দিন আমরা আমাদের পরিবারের মুরব্বীকে হারিয়েছি। তিনি একাধারে আমাদের পিতা, বন্ধু, ভাই ছিলেন। কোভিড হয়েছিল, কোভিড ভালো হয়ে গেল সেপ্টেম্বর মাসের 20 তারিখে, কিন্তু কোভিডের সময় তার যে লাইন ইনফেকশন আছে সেটাতে আর বের হতে পারবে না। একটানা 55 দিন তিনি আইসিইউতে ছিলেন। আমরা খুব আশায় ছিলাম, এই ভালো হয়, আজই আমরা কেবিনে যাব, কাল বাড়িতে যাব। তো শেষ পর্যন্ত আমরা কেবিনেও নিতে পারলাম না, তাকে জীবিত অবস্থা আমরা বাড়িতেও নিতে পারলাম না। তিনিও কিন্তু আবৃত্তির সাথে বেশ ভালোভাবে সম্পৃক্ত ছিলেন। তার একসময় আবৃত্তি সিডিও বের হয়েছিল। আজকে তিনি থাকলে নিশ্চয়ই করে ময়মনসিংহ অনুষ্ঠানে অবশ্যই থাকতেন। আমরা তাকে গভীর শ্রদ্ধা জানাই, যেমন জনাব মাহমুদ সাজ্জাদ আমাদের অগ্রজ, এবং জয়ন্ত দাস সাথে তার অসাধারণ একটা ভালো সম্পর্ক, রূপা চক্রবর্তীর সাথে তাদের একটা ভালো সম্পর্ক ছিল। আজকের এই আবৃত্তির মধ্য দিয়ে আমরা দেখেছি যে স্বাধীনতা যুদ্ধের সময় আমরা অনুপ্রাণিত হয়েছি। আমরা যখন স্বাধীনতা শব্দটি কবে থেকে আমাদের, আমরা যখন এই আবৃত্তিটা শুনি তখন আমাদের গান এখনো কিন্তু শিউরে ওঠে। এমন একজন মানুষ, এমন একটি জায়গায় আবৃত্তিকে নিয়ে গেছে, জয়ন্ত দাস, নূর, আমাদের যে 21 পদক পেল ভাস্কর বন্দ্যোপাধ্যায়, তারা এমন এক জায়গায় নিয়ে গেছে আবৃত্তিকে, আমাদের ডালিয়া এমন এক জায়গায় নিয়ে গেছে। আবৃত্তি এখন একেবারে আবৃত্তি জনপ্রিয়। এক সময় ফুটবল খেলা দেখার জন্য ঢাকার স্টেডিয়ামে আমনে মনে খেলা দেখার জন্য হাজার ভিড়, এখানে প্রতিবার মারামারি হতো, কেউ না কেউ তাদের জীবন হারায়। সেই ফুটবলের মাঠে এখন দর্শক, এখন সবাই ক্রিকেটের পিছনে ছুটছে। আবৃত্তি এমন ভাবে আবৃত্তি তারা জনপ্রিয় করে তুলছেন যে এখন ব্যান্ড, গান সবকিছু ছাপিয়ে আবৃত্তি কিন্তু আগে ছুটবে বলে আমি মনে করি। এবং সেই প্রত্যাশায় এবং সেই ভালোবাসায়, সেই আশায় আমি থাকলাম। সবাই ভালো থাকবে, সুস্থ হবে। আমি আজকে আবৃত্তি সন্ধ্যার শুভ উদ্বোধন ঘোষণা করছি। জয় বাংলা, জয় বাংলাদেশ। ধন্যবাদ জনাব কে এম খালেদ এমপি, মাননীয় প্রতিমন্ত্রী
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং আমাদের আজকের এই উৎসবের প্রধান অতিথি।